এখন গ্রীষ্মকালের শেষ সময় বা এতদিন দেখা যাচ্ছে যে বেশ তাপমাত্রা অনেক বেশি, গরম আবহাওয়ার জন্য অবশ্যই, পাশাপাশি মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা কিছুটা আর্দ্র। তো এই যে পরিবেশটা কিন্তু এই ছত্রাকের আক্রমণ করার জন্য উপযুক্ত পরিবেশ। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা ভাইরা, আমি কৃষিবিদ এসএম ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে আমি কোনো ভিডিও দেই না। আমি জানি যে সেই কারণে দেশে এবং দেশের বাইরে আমার যারা হাজার হাজার সব ফলোয়ার রয়েছেন, তারা অনেকেই আসলে অনেক টেনশনে আছেন, অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে কেন আমি ভিডিও দিচ্ছি না। আসলে আমি পেশাগত কাজে অনেক ব্যস্ত থাকার কারণে এবং বিশেষ করে যে স্মার্ট কৃষি কেমিক্যাল গাইড, একটা যুগান্তকারী বই ইনশাল্লাহ হতে যাচ্ছে, যেটি এই বইটির কাজ আমি এর মধ্যে সম্পন্ন করেছি। যেই কারণে এই ব্যস্ততার কারণে আমি আসলে নিয়মিত ভিডিও দিতে পারিনি, সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো এই গাইডটির ব্যাপারে আমি পরে কথা বলবো। আগে যেই বিষয়টি নিয়ে মূলত আজকের আলোচনা, সেই বিষয়টিতে আসি। সেটি হলো যে পাটের কাণ্ড পচা রোগ। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর পাবনা সহ বিভিন্ন জায়গায় যারা পাট চাষ করছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের বর্তমান সময়ে প্রায় 50 থেকে 70 দিন এরকম বয়স চলছে, পাট গাছের বয়স এরকম সময় চলছে। এর আগে আমি কিছু ভিডিও দিয়েছিলাম পাট গাছের বিভিন্ন সময় যত্ন সম্পর্কে, যে প্রাথমিক কি কি যত্ন আপনারা নিবেন, তার পাশাপাশি 30 দিন বা 1 মাসের মধ্যে কি যত্ন নিতে হবে, এবং পরবর্তী ধাপে 40 থেকে 50তম দিনের ভিতর কি কি যত্ন নিতে হবে, সে বিষয়ে ভিডিও আমি দিয়েছিলাম। তো দীর্ঘদিন পর আবার আমি আসলাম। তো অনেকের হয়তো আরো বেশি বা 80 দিন অনেকের হয়ে গেছে। তো এরকম অবস্থায় আসলে পাটে কি সমস্যা দেখা দিতে পারে বা কি যত্ন আমরা নিতে পারি, তো তার মধ্যে একটি বিষয় আজকে আলোচনা করব। আর বাকি বিষয়গুলো আমি এখন নিয়মিত ভিডিও আপনাদেরকে দিব, আপনারা টেনশন করবেন না। সেটি হচ্ছে যে এই কাণ্ড পচা যে রোগটা হয়, এই সময় এটা খুব বেশি দেখা যাচ্ছে। এটি কি কারণে হয়? এটি একটি ছত্রাকের আক্রমণের কারণে হয়। যে ছত্রাকের নামটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে রেখেছি, যার সায়েন্টিফিক নাম হচ্ছে মাইক্রোফোমিনাম ফ্যাজিওলিনা। এই ছত্রাকের আক্রমণের কারণে এটি হয়ে থাকে। তো এর কারণটা কি থাকে? এর মূলত যে কারণটা থাকে, পরিবেশগত একটা কারণ থাকে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে গরম আবহাওয়া এবং আর্দ্র পরিবেশ। তো এখন গ্রীষ্মকালের শেষ সময় বা এতদিন দেখা যাচ্ছে যে বেশ তাপমাত্রা অনেক বেশি, গরম আবহাওয়ার জন্য অবশ্যই, পাশাপাশি মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা কিছুটা আর্দ্র। তো এই যে এই পরিবেশটা কিন্তু এই ছত্রাকের আক্রমণ করার জন্য উপযুক্ত পরিবেশ। যেই কারণে এর সময় এসে পাটের এই কাণ্ড পচা রোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই রোগটা কেমন হয়, এটা আপনারা কম বেশি সবাই জানেন যারা পাট চাষ করেন, তারপর আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি। কাণ্ড পচা রোগটা শুধু গাছের কাণ্ড নয়, এমনকি পাতাতেও কিন্তু আক্রমণ করতে পারে। তো কেমন হবে সেই লক্ষণগুলো, সেটা নিয়ে এখন আলোচনা করব। তো এই কাণ্ড পচা রোগ হলে প্রাথমিকভাবে কি দেখা যাবে, যে গাছের যে কাণ্ড, এই কাণ্ড, এই যে একটা কাণ্ড ধরা যাবে, সেকশন করে এটা আলাদা করি, এই যে বড় করে একটু এঁকে দেখাই। সেক্ষেত্রে দেখা যাবে কি, কাণ্ডে বিভিন্ন আকৃতি হতে পারে। দাগ এই যে এরকম একটা আকৃতি হতে পারে, কিছুটা গোলাকৃতি হতে পারে, ত্রিকোণ হতে পারে, বিভিন্ন আকৃতি হতে পারে। প্রথমে যেটা খেয়াল করা যাবে যে পানি ভেজা দাগ, যে মনে হচ্ছে ভেজা একটা দাগ দেখা যাচ্ছে, যে এই দাগটা হালকা হলুদ বা বাদামি মনে হচ্ছে, হালকা হলুদ অথবা বাদামি এরকম দাগ দাগ দেখা যাবে। এই দাগগুলো পরবর্তীতে একটা সঙ্গে আরেকটা মিশে যে দাগ, বড় দাগ হয়ে যাবে, আরো বড় দাগ হয়ে যাবে। দ্বিতীয় সারিতে দাগ বড় হবে, একে অপরের সাথে মিশে দাগ বড় হবে, এবং এই রংটাও চেঞ্জ হতে থাকবে। হালকা হলুদ বা বাদামি থেকে দেখবেন যে পুরো বাদামি বর্ণের হয়ে যাবে, আবার এই বাদামি থেকে আবার কালো বর্ণের হয়ে যাবে। এই আক্রমণটা কিন্তু গাছের কাণ্ডে যেমন হয়, পাশাপাশি কিন্তু পাতার গায়েও হতে পারে। পাতার গায়ে এরকম ধরনের দাগ দেখা যাবে। প্রথমে পানি ভেজা দাগ, হালকা হলুদ বা হালকা বাদামি, সেখান থেকে বাদামি এবং কালো বা গাঢ় কালোর মতো হয়ে যাবে। অনেক সময় দেখা যাবে কাণ্ডে বা পাতায় দানা দানা দেখা যাবে, দানার মতো হবে, সরিষা দানার মতো দেখা যাবে, কালো রঙের সরিষা দানার মতো দেখা যাবে, যে মনে হচ্ছে এরকম সরিষা দানার মতো কিছু একটা উপরে রয়েছে, এই যে এরকম দানার মতো দেখা যাবে। আবার আরেকটা কি হতে পারে, সেটা হচ্ছে সাদা মাইসেলিয়াম দেখা যেতে পারে। ছত্রাকের যে মাইসেলিয়ামটা সাদা রঙের, সেই সাদা মাইসেলিয়ামের উপস্থিতি অনেক সময় লক্ষ্য করা যেতে পারে। তো এই লক্ষণগুলো যখন আমরা দেখবো, সেটা কাণ্ডের বিভিন্ন জায়গায় হতে পারে, নিচের দিকে উপর দিকে বিভিন্ন জায়গায় হতে পারে, পাতারও বিভিন্ন স্থানে পাতায় হতে পারে। তো এরপরে এই দাগগুলো গাঢ় হয়ে যাবে, একসাথে মিলে যাবে,
তারপরে দেখা যাবে কি, যখন এই কাণ্ডে আক্রমণ হবে তখন এই কাণ্ডের যে টিস্যুগুলো, কাণ্ডের এখানে যে টিস্যুগুলো থাকে, জাইলেম ও ফ্লোয়েম যে টিস্যু থাকে, কাণ্ডের টিস্যু, এই যে টিস্যুগুলো থাকে, এই টিস্যুগুলো দুর্বল হয়ে যাবে ছত্রাকের আক্রমণের কারণে। যখন টিস্যু দুর্বল হয়ে যাবে তখন এই যে যেই শিকড়ের মাধ্যমে গাছ যেই পানি এবং খনিজ লবণ সংগ্রহ করে, খনিজ লবণ বা পুষ্টি পদার্থ সংগ্রহ করে, সেটা কিন্তু গাছ আর ঠিকমতো সংগ্রহ করতে পারবে না। এটা নিচ থেকে উপর দিকে যে যাওয়ার প্রক্রিয়াটা সেটা কিন্তু ব্যাহত হবে টিস্যু নষ্ট হয়ে যাওয়ার কারণে, যেই কারণে কি হবে, খাদ্য এবং পুষ্টির অভাবে তখন এই গাছের পাতাগুলো দেখা যাবে হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাবে, হলুদ থেকে বাদামি হয়ে যাবে, এবং একটা সময় কিন্তু দেখা যাবে যে গাছটা নিস্তেজ হয়ে যাবে এবং একটা পর্যায়ে গাছ মারা যাবে। এইভাবে এই রোগের আক্রমণটা হলে ধীরে ধীরে আক্রমণটা বিস্তার লাভ করতে পারে, একটি জায়গা থেকে ছড়িয়ে অনেকগুলো জায়গায় যেতে পারে, এবং আস্তে আস্তে কিন্তু অনেক ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, অনেকগুলো গাছ মারা হতে পারে। এইভাবে কিন্তু কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এই চাষ থেকে। এখন তাহলে এই ধরনের লক্ষণ দেখা দিলে বা এই ধরনের আক্রমণ দেখা দিলে আমাদের কি করণীয়, আমরা কি ধরনের ব্যবস্থা নিতে পারি সেই বিষয়কে নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে যে আমি সরাসরি কেমিক্যাল নিয়ন্ত্রণেই চলে যাই, কারণ এই যে পর্যায়টা যখন গাছের বয়স 60-70-80 দিন হয়ে যায়, একটা ইকোনমিক পর্যায়, অর্থাৎ এই সময় গাছের আশ ডেভেলপমেন্ট হয়, গাছ অনেকটা ম্যাচুর হওয়ার দিকে যায় আস্তে আস্তে। তো এই সময় দ্রুত ব্যবস্থা না নিলে কিন্তু আমরা অর্থনৈতিক ভাবে, অর্থাৎ বেশি ফসল পাওয়ার থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই কারণে আমরা অবশ্যই এই সময়টা আমাদের দ্রুত রাসায়নিক কন্ট্রোলে চলে যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি, আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। ছত্রাকনাশক হিসেবে আমরা কপার অক্সিক্লোরাইড, এই গ্রুপের তো অসংখ্য ছত্রাকনাশক রয়েছে, আপনারা চিনেন যে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশকের বাজারে শেষ নেই, প্রচুর শত শত গ্রুপের মানে ব্র্যান্ডের রয়েছে। আমি একটু উদাহরণ লিখে দিচ্ছি, যেমন ধরেন কুপ্রামিট, একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক অসংখ্য কোম্পানির অসংখ্য ব্র্যান্ডের কিন্তু ছত্রাকনাশক এই গ্রুপে রয়েছে। সেটি আপনারা 3 গ্রাম/লিটার এই মাত্রাটা, অথবা আপনারা প্রপিকোনাজোল, ট্রায়াজল গ্রুপের প্রপিকোনাজল, যেমন ধরুন টিল্ট, আমি একটি এক্সাম্পল দিচ্ছি, এছাড়াও আরো অসংখ্য কোম্পানির অসংখ্য ব্র্যান্ড রয়েছে। সেটি আপনারা যদি প্রাথমিক পর্যায়ে থাকে আক্রমণের, অর্থাৎ শুরুর দিকে কেমন পানি ভেজা দাগ দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা 1/2 মিলি/লিটার দিবেন এই মাত্রায়। আর যদি আক্রমণটা মধ্যম পর্যায়ে চলে আসে, অর্থাৎ বা আরো বেশি পর্যায়ে চলে আসে যে আক্রমণের মাত্রা বেড়ে গেছে, তখন আপনার এই ডোজটা কিন্তু আপনার ডবল করে দিতে হবে, 1 মিলি/লিটার এই মাত্রায় আপনার ডোজটা আনতে হবে। তো সাধারণত প্রাথমিক পর্যায়ে অনেকেই দেখতে পান না বা ধরা পড়ে না, এজন্য আপনারা এই 1 মিলি/লিটার মাত্রাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই দুটা যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা দ্রুত সময়ের মধ্যে আশা করি রোগ থেকে রেমেডি বা প্রতিকার আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি এটাকে আরো দীর্ঘ সময় লাস্টিং করার জন্য বা আরো প্রতিরোধ করার জন্য আপনারা যদি প্রপিকোনাজল ব্যবহার করেন, তার সঙ্গে আপনারা মেনকোজেল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক, সেটা আপনারা জানেন যে বাজারে অনেক ছত্রাকনাশক রয়েছে মেনকোজেল গ্রুপে, যেমন ডাইথেন এম আছে, এটা আপনারা 3 গ্রাম/লিটারের সাথে মিশিয়ে একসাথে স্প্রে করতে পারেন। সেটা আপনারা কপার অক্সিক্লোরাইডের সঙ্গেও করতে পারেন স্প্রে, অথবা প্রপিকোনাজলের সঙ্গেও স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে একটি দীর্ঘস্থায়ী সুরক্ষাও আপনারা পাবেন, যাতে করে পরবর্তীতে অন্য কোনো রোগ আক্রমণ না করে। তো এইভাবে যদি আপনারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেন, তাহলে আশা করি আপনাদের ফসল তেমন কোনো ক্ষতি হবে না, আপনারা ভালো ফসল অর্জন করতে পারবেন। এর পাশাপাশি আরো কি কি রোগ হতে পারে, সেগুলো কি ব্যবস্থা নিতে হবে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। বর্তমান সময়ে এটি কমন, যে কারণে আমি এটা নিয়ে কথা বললাম। আর যে বিষয়টি নিয়ে প্রথমে বলেছিলাম যে আমি পরে বলবো, সেটি হলো যে স্মার্ট কৃষি কেমিক্যাল যে গাইডটা আমি লিখেছি, সেই গাইডটা নিয়ে যে বিষয়টি, আমার একটা বালাইনাশক একটা কোর্স করার কথা ছিল, আপনারা অনেকেই সেটা জানেন, এবং অনেকেই সেই কোর্সে অলরেডি আগে থেকেই কিন্তু অংশগ্রহণ করেছেন, আগে থেকেই কিন্তু আমার কাছে নাম নোট করিয়েছেন, এবং অনেকেই কিন্তু বাংলাদেশ কোর্সের যে কোর্সটি সেটাও অলরেডি কিন্তু আরো বেশ আগেই প্রদান করেছিলেন, আরো প্রায় 2-3 মাস আগে থেকেই। তো এই কোর্সটি আসলে আমি কেন নিতে পারিনি, কারণ হচ্ছে এই বইটির জন্য, যে স্মার্ট কৃষি কেমিক্যাল গাইড, যেটা
অনেকেই হয়তো এটা কভার ফটোটাও দেখেছেন। স্মার্ট কৃষি কেমিক্যাল গাইড, এই কৃষি কেমিক্যাল গাইডে কি নিয়ে আলোচনা করা হয়েছে? কৃষিতে আমরা যে কেমিক্যাল গুলো ব্যবহার করি, যেমন ধরুন কীটনাশক, ছত্রাকনাশক, মাকড়নাশক, অ্যান্টিবায়োটিক, তারপর রয়েছে আগাছানাশক, অর্থাৎ যত প্রকার রোগ বালাই আছে সেই বালাইনাশক গুলো এরকম আরো যেগুলো আছে। তার পাশাপাশি আছে বিভিন্ন প্রকার পিজিআর, হরমোন, রয়েছে বিভিন্ন প্রকার মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট। এরপরে আমরা বিভিন্ন কেমিক্যাল সার যেগুলো ব্যবহার করি মাটিতে বা স্প্রে করার ক্ষেত্রে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই বইটিতে আলোচনা করা হয়েছে, যে এই কৃষি কেমিক্যাল গুলোর এগুলো কিভাবে আবিষ্কার হলো, এগুলোর গঠন, রাসায়নিক গঠন কি, এগুলো রোগের বিরুদ্ধে কিভাবে কাজ করে, এগুলো বাজারে কি কি নামে পাওয়া যায়, এগুলো ব্যবহার করার পদ্ধতি কি, কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন কেমিক্যাল বা কোন কোন পুষ্টির অসুবিধায় কোন কোন ধরনের সার কি কি মাত্রায় দিতে হবে, কিভাবে দিতে হবে, কোন গাছে কোন রোগ আক্রমণ করলে কোন ওষুধটি কিভাবে স্প্রে করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই বইটিতে আলোচনা করা হয়েছে। এবং এই ধরনের কেমিক্যাল গুলো, এই ধরনের ওষুধগুলো আমরা বাজারে কি কি ব্র্যান্ডের ওষুধ রয়েছে, কি কি নামে আমরা পাবো, সে বিষয়ে কিন্তু এই বইটিতে উল্লেখ করা হয়েছে, যে কোন কোন গ্রুপের কি কি ওষুধ পাওয়া যায় বাজারে, কোন কোন কোম্পানির কি কি ওষুধ পাওয়া যায়, কোনটি কতটুকু স্প্রে করবেন, প্রয়োগ মাত্রাকার কতটুকু, কোন ফসলের জন্য কোনটি কাজে লাগবে, কোন রোগের প্রতিরোধ বা প্রতিকার করবে, সমস্ত বিষয় কিন্তু এই বইটিতে ডিটেলস লেখা রয়েছে। এজন্য যারা কৃষি কাজ করছেন, বিভিন্ন স্মার্ট কৃষক যারা রয়েছেন, এবং যারা কীটনাশক ব্যবসায়ী রয়েছে, যারা কীটনাশকের দোকান দিয়ে আপনারা যারা ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই বইটি আবশ্যক। এবং পাশাপাশি যেই বালানাশক কোর্সটি আমি চালু করছি, এই বালানাশক কোর্সটি সম্পন্ন করতে গেলে এই বইটি কিন্তু বাধ্যতামূলক। আপনারা এই বইটি সংগ্রহ না করলে কিন্তু আসলে কোর্সটি পুরোপুরি করতে পারবেন না, কারণ এই বই ছাড়া সম্পূর্ণ কোর্সটা করাতে গেলে দীর্ঘ সময় লাগবে, দেখা যাবে যে 1-2 মাসও এই কোর্স আলাদাভাবে করানো সম্ভব না। তো আমি হয়তো মাত্র 4 দিন বা 5 দিনের মধ্যে কোর্সটা কমপ্লিট করাবো। সেজন্য আপনারা এই বইটা যদি আপনারা কালেকশন না করেন বা আপনাদেরকে আমি দিতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কোর্সটা সম্পন্ন করা সম্ভব হবে না, কারণ এটি অনেক বৃহৎ একটা বড় একটা কোর্স, খুবই বড় একটা কোর্স। তো সেই কারণে এই বইটির জন্য আমি একটু অপেক্ষা করছিলাম। আল্লাহর মধ্যে বইটি কমপ্লিট হয়ে গেছে, লেখা কমপ্লিট, প্রেসে দেওয়া হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে হয়তো সপ্তাহখানিক পরেই হয়তো এটা প্রেস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আগামী মাসে, অর্থাৎ এখন তো জুন, জুলাই মাসে শুরুতেই, জুলাই মাসের একদম শুরুর দিকেই কিন্তু এই বাংলাদেশের কোর্সটা শুরু হয়ে যাবে। তার আগে আপনারা অবশ্যই এই স্মার্ট কৃষি কেমিক্যাল গাইডটা আমার কাছ থেকে সংগ্রহ করবেন। এই মাসের লাস্টের দিক থেকে কিন্তু এই গাইডটা আপনারা সংগ্রহ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা, আমি যেই ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটিতে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা এই বাংলাদেশের যে কোর্সটা আছে, এটা অনেকেই রেজিস্ট্রেশন করেছেন, যারা করেছে তাদের সঙ্গে আমি আলোচনা করবো পার্সোনালি, আর যারা এখন করেন নাই তারা আপনারা এই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এই রেজিস্ট্রেশনের ভিতরে আপনাদের বাংলাদেশের কোর্সের পাশাপাশি এই বইটাও আপনাদের থাকছে। এই রেজিস্ট্রেশন যে ফি, এই রেজিস্ট্রেশন ফিটা রাখা হয়েছে মাত্র 600 টাকা, কারণ এই যে কৃষি কেমিক্যাল গাইডটা, এই গাইডটার দামই হলো 550 টাকা। তো এই গাইডটা আপনারা পাচ্ছেন ফ্রি আমার কাছ থেকে, অর্থাৎ এই 600 টাকার ভেতরে কিন্তু এই গাইডটা অন্তর্ভুক্ত থাকছে। যারা 600 টাকা দিয়ে এই বাংলাদেশের কোর্সে রেজিস্ট্রেশন করবেন, তারা কিন্তু এই গাইডটা আমার কাছ থেকে ফ্রি পাবেন। তবে এটি আমি আপনাদেরকে হোম ডেলিভারি দিব, সেই কুরিয়ার সার্ভিস, যেটা কুরিয়ার চার্জটা আপনার দিতে হবে, সেই কুরিয়ার চার্জটা আনুমানিক 100 থেকে 120 বা 130 টাকা পর্যন্ত এর মধ্যে থাকবে। আর এই 600 টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলে বইটি আপনি ফ্রি পাচ্ছেন, এই 550 টাকা বললেন বইটি আপনি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন, শুধু কুরিয়ার চার্জটা আপনার রিসিভ করার সময় দিয়ে নিতে হবে। তো সেভাবে আপনারা দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন, কারণ ইতিমধ্যেই বাংলাদেশের কোর্সের আমার কিন্তু 2টা ব্যাচ কিন্তু অলরেডি আগে থেকেই তারা রেজিস্ট্রেশন করে কমপ্লিট করেছেন। তো এজন্য আমি চেষ্টা করব সবাইকে যাতে আমি কোর্সটা করাতে পারি, যে কারণে আপনারা চেষ্টা করুন দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন ফিটা প্রদান করে এই কোর্সে অংশগ্রহণ করতে, এবং এই মাসের লাস্টের দিকে যারা আগে এই রেজিস্ট্রেশন ফি দিয়ে এই কোর্সে অংশগ্রহণ করেছেন তাদেরকে, এবং এখন যারা এই কোর্সে অংশগ্রহণ করবে তাদেরকে সবাইকে আমি এই মাসের লাস্টের দিকে আপনাদের যার যার ঠিকানায় আমি এই বইটা হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব।
তো সবাই আজকের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মধ্যে এতটুকুই। আল্লাহ হাফিজ।